আজ আমরা দেখতে চলেছি 2016 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো ফানি সকার। এটি মূলত একটি চাইনিজ স্পোর্টস কমেডি মুভি, যেখানে এমন একটি ফুটবল টিমকে দেখানো হয়েছে যে টিমের প্রত্যেকটি খেলোয়াড় ছিল এক একটি গাধার দল। তারা প্রত্যেকটি ম্যাচে অনেক জোশ নিয়ে খেলতে তো যায় ঠিকই, কিন্তু তাদেরকে বারবার ভালোভাবে বোঝানোর পরও তারা এক একজন ফুটবল মাঠে এমন কিছু কাণ্ড করে বসে, যেটার জন্য টিম ক্যাপ্টেন নিজেই অনেক লজ্জায় পড়ে যায়। এমনকি প্রত্যেকটি ম্যাচে সেই টিমের একজন একজন করে খেলোয়াড় নিজের অজান্তেই এমন কিছু কাণ্ড করে বসে, যেটার জন্য তারা পুরো দেশের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সারা দেশে হয়ে যায় বিখ্যাত। তবে সেটা তাদের খেলার জন্য নয়, বরং তাদের জোকারের মতো কর্মকাণ্ডের জন্য। তবে তাদের টিম ক্যাপ্টেন মনে প্রাণে চাইত তাদের সবাইকে সাথে নিয়ে শক্তিশালী একটি ফুটবল টিম তৈরি করতে, যাতে করে তারা দেশসেরা ফুটবল টিমে পরিণত হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সে কি এই গাধার দলকে মানুষ করতে পেরেছিল? আর সবাইকে সাথে নিয়ে সে কি তার টিমকে দেশসেরা ফুটবল টিমে পরিণত করতে পেরেছিল? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক মজাদার এক ফুটবল টিমের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি শহরে, যেখানে আমরা একটি ফুটবল টিমকে দেখতে পাই। এই টিমে যতগুলো খেলোয়াড় ছিল, তাদের কোচ এখানে এক এক করে তাদের প্রত্যেকেরই চুল টানছিল। এখানে আমাদেরকে বলা হয় যে একটি গবেষণায় দেখা গিয়েছে মানুষের মাথার চুল টানার মাধ্যমেই নাকি মানুষের সর্বোচ্চ ক্ষমতা যাচাই করা যায়। এরপর আমাদেরকে ভিক্টোরি ফুটবল ক্লাব নামক একটি ক্লাবের কথা বলা হয়। একসময় এই ক্লাবটি খুবই মর্যাদাপূর্ণ অবস্থানে থাকলেও বর্তমানে ক্লাবটির অবস্থা খুবই খারাপ। বাজে ম্যানেজমেন্টের কারণে ক্লাবের আর্থিক অবস্থা অনেক বেশি শোচনীয় হয়ে পড়েছে। এজন্য এখন ক্লাবের ভালো ভালো খেলোয়াড়দেরকে অন্য ক্লাবে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ এই ক্লাবটি এখন তার সমস্ত জৌলুস হারিয়ে একদম নিঃস্ব। যদিও এই ক্লাবটি এবার ভিন্নধর্মী এক রেকর্ড করেছে, আর সেটা হলো 0 গোল 0 উইন এবং 0 পয়েন্টের রেকর্ড। এরপর আমাদের ভিক্টোরি দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। তো এই খেলোয়াড়দের মধ্যে প্রথম জনের নাম হচ্ছে বিগ হেড। এটা মূলত তার নাম নয়, তবে সে সকলের কাছে এই নামেই পরিচিত। অবশ্য সে আসলে বেশি পরিচিত তার মেজাজের কারণে। প্রচণ্ড মাথা গরমের জন্য একটি সিজনে 25টি লাল কার্ড পেয়ে সে গিনিস বুকে নাম লিখিয়েছে, কারণ এতগুলো লাল কার্ড আজ পর্যন্ত কেউই পায়নি। তবে তার পরের জন্য কিন্তু কম যায় না, সেও গিনিস বুকে নাম লিখিয়েছে। আর সেটা হলো বিশ্বের সবচাইতে লম্বা ফুটবলার হিসেবে। আর অতিরিক্ত লম্বা হওয়ার কারণে তাকে সবাই লিটল ড্রাগন বলে ডাকে। তবে তার সমস্যা হলো সে প্রায় সময়ই ইনজুরিতে পড়ে। এর পরের জন খেলোয়াড়ের নাম হচ্ছে পিবি বা প্রিটি বয়। আর তার এই নাম দেওয়ার কারণ হচ্ছে তার সাজসজ্জার দিকে যতটা মনোযোগ, ফুটবলের দিকে ততটা না। সে সবসময় নিজেকে পরিপাটি রাখতেই ব্যস্ত থাকে। এর পরের জনের নাম হচ্ছে ফ্যাটি। ফুটবল খেলা যেন ফ্যাটির রক্তে মিশে আছে। তবে এই ফুটবল ফ্যাটির জানপ্রাণ হলেও স্বাস্থ্যগত কারণে সে অল্পতেই অনেক হাঁপিয়ে যায়। তাই ফুটবল খেলায় সে খুব একটা ভালো পারফর্ম করতে পারে না। এরপর আমরা ন্যান নামক একটি মেয়েকে দেখতে পাই। যদিও ন্যান ভিক্টোরি দলের কোনো খেলোয়াড় ছিল না, কিন্তু এই দলের অনেক বড় একটি অংশের সঙ্গে সে জুড়ে আছে, কারণ সেই ছিল এই ভিক্টোরি দলের একমাত্র ভক্ত। ভিক্টোরি দল হারুক অথবা জিতুক, সে সবসময় এই দলেরই সাথে থাকে। তো সবার শেষে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়া হয় ক্যাপ্টেন স্যাম নামক একজন ব্যক্তির সঙ্গে। স্যামের বয়স ছিল 38 বছর। তবে এই স্যামই হল ভিক্টোরি দলের সবচাইতে বড় শক্তি। সে একসময় জাতীয় দলের খেলোয়াড় ছিল। এরপর আমাদেরকে ভিক্টোরি দলের বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হয়। একটানা প্রায় কয়েক মাস সময় হতে চলেছে। এই টিমের আর্থিক অবস্থা এতই খারাপ যে টিমের কেউই এখন বেতন পায় না। সেই সাথে কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল, পানির বিল দিতে না পারায় ধীরে ধীরে এক এক করে তাদের ক্লাব রুমের বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো তারা যখন এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত ছিল, তখন সেখানে শাওলি নামক একটি মেয়ে ছুটে আসে। শাওলি হলো এই ক্লাবের চেয়ারম্যান। তো শাওলি এখানে বলে যে সে খবর পেয়েছে তাদের কোচ নাকি বাসে চড়ে চলে যাচ্ছে। কিন্তু একথা শুনে খেলোয়াড়রা একদম অবাক হয়ে যায়। তারা কোনো কিছু বুঝে ওঠার আগে শাওলি দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর সে সেই বাসের পিছু পিছু দৌড়তে থাকে। আর সৌভাগ্যবশত বাসটি একসময় একটি জায়গাতে গিয়ে থামে। এই সুযোগে শাওলি তাড়াতাড়ি করে বাসের মধ্যে চড়ে সোজা গিয়ে কোচের গালে অনেক জোরে একটি চড় বসিয়ে দেয়। তারপর সে জিজ্ঞাসা করে, আপনি পুরো টিমকে ছেড়ে কিভাবে পালিয়ে যাচ্ছেন? আপনি কি ভুলে গিয়েছেন যে টিমের প্রত্যেকটি খেলোয়াড় আপনাকে কতটা সম্মান করে? আর আপনি কিনা আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যাচ্ছেন? টিমের খারাপ সময়ে যদি আপনি পাশে না থাকেন, তবে আপনি কেমন কোচ? তার উপর আবার আমার বাবা আপনার জন্য কি কি করেছে সেটাও ভুলে গিয়েছেন। কিন্তু কোচ এখানে তার এই সমস্ত কথার কোনো জবাব দেয় না। তাই শাওলি তখন মন খারাপ করে বাস থেকে নেমে যায়। এরপর আমরা একটি অ্যাড এজেন্সি কোম্পানিকে দেখতে পাই।
এই কোম্পানির একজন কর্মী ছিল লি নামক একজন ব্যক্তি। সে নতুন লঞ্চ হওয়া আইসক্রিমের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করেছে, কিন্তু তার এই বিজ্ঞাপনটি এতটাই বাজে হয়েছে যে কোম্পানির বস লিকে প্রচণ্ড রকমের বকাঝকা করে বের করে দেয়। এরপর বস জুন নামক একজন ব্যক্তিকে তার তৈরি বিজ্ঞাপনটিও দেখাতে বলে, আর জুন এখানে অনেক আত্মবিশ্বাসের সাথে তার কাজ দেখাতে থাকে। এরপর আমরা আবারও ভিক্টোরি দলকে দেখতে পাই। তাদের সমস্ত দামি দামি জিনিস একে একে বিক্রি হয়ে যাচ্ছে। তারা সবাই তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত, কারণ এই টিমের ভবিষ্যৎ বলতে তারা আর কিছুই দেখতে পাচ্ছে না। তখন স্যাম তাদের সবাইকে বলে, এই দুঃসময়ে আমাদের সবাইকে একসঙ্গে থাকা উচিত। নিশ্চয়ই চেয়ারম্যান শাওলি আমাদের জন্য কিছু না কিছু একটা উপায় বের করে ছাড়বে। এরপর তারা শাওলির কাছে যাওয়ার জন্য বের হয়। তবে এমন সময় তারা দেখতে পায় যে শাওলির মতো কেউ একজন খুব অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সে তার হাতে থাকা একটি নোটিশ বোর্ডে কোনো একটা কাগজ লাগিয়েছে। তো তারা সবাই তখন সেই মেয়েটিকে দেখে ভীষণ ভয় পেতে থাকে। এরপর নোটিশ বোর্ডের কাছে এগিয়ে যেতে স্যাম দেখতে পায় যে সেখানে একটি নোটিশ লাগানো আছে, যেখানে লেখা ছিল ভিক্টোরি ক্লাব যদি তাদের 2 লক্ষ টাকা পরিশোধ না করে তবে তাদের ক্লাবের মেম্বারশিপ বাতিল করা হবে। এই নোটিশ পড়ে টিমের সবাই যেন আরও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে তাদের শাওলির ভূতের মতো ব্যবহার ভালো লাগছিল না। শাওলি তখন তাদের ভূতের মতো করেই বলে যে এবারও তারা কোনো ধরনের বেতন পাবে না। এই বলে সে নিজের রুমে চলে যায়। এরপর স্যাম তাদের দলের সবাইকে একত্র করে বলে যে তাদের কালকের খেলার উপর অনেক কিছু নির্ভর করছে। কাল তাদেরকে ভালোভাবে খেলতেই হবে, আর যদি তারা এই খেলাতে ভালো পারফর্ম করতে পারে তবে হয়তো তারা আস্তে আস্তে একটু ভালো পর্যায়ে পৌঁছতে পারবে। আর কিছু টাকা জোগাড় হয়ে গেলে তারা তাদের ক্লাবটিকে আবারও নতুন করে গড়বে। কিন্তু কাল যে তারা খেলবে সেটার জন্য তাদের কাছে খেলার কোনো সরঞ্জাম নেই, আর তাদের হাতে তো কোনো টাকা নেই। এখন তারা এই সরঞ্জামগুলো কিভাবে জোগাড় করবে? স্যাম তখন তাদের সবার সঙ্গে মিলে একটি প্ল্যান করে। এরপর তারা সবাই মিলে স্যামের বুদ্ধিতে তাদের পাশে থাকা একটি কনস্ট্রাকশন সাইডে চলে যায়, যেখান থেকে তারা খুবই সাবধানতার সাথে লোহা চুরি করে আনে। তবে এমন সময় সেখানে একজন সিকিউরিটি চলে আসে, কিন্তু ফ্যাটি এসে কোনো মতে সিকিউরিটিকে সামলে নেয়। আসলে এই কনস্ট্রাকশন সাইটটির মালিকই হল ফ্যাটির পরিবার, তাই তার কথায় সিকিউরিটি আর কিছুই বলে না। তো এবার তাদের লোহা চুরি করা শেষ হলে তারা একটি শপে সেই লোহাগুলোকে বিক্রি করে সেই টাকা দিয়ে কোনো মতে তাদের খেলার সরঞ্জাম কিনে ফেলে এবং কালকের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর আমরা আবারও লি নামক সেই ব্যক্তিটিকে দেখতে পাই, যে কিনা একটি অ্যাড এজেন্সিতে কাজ করত। তো লি এখানে তার ছেলেকে নিয়ে ছোট্ট একটি দোকানে খেতে এসেছে। লি বর্তমানে সিঙ্গেল, তার ওয়াইফের সঙ্গে তার অনেকদিন আগেই ডিভোর্স হয়ে গিয়েছে, আর তার ছেলে তার ওয়াইফের সঙ্গেই থাকে। তবে লিকে তার ছেলের ভরণ পোষণের জন্য প্রতি মাসেই টাকা দিতে হয়, তবে লি প্রায় সময় সেটা দিতে পারে না। তো আজ তার ছেলে তার কাছে পিৎজা খাওয়ার জন্য বাহানা করলেও সে পিৎজা না দিয়ে তাকে রামেন খেতে দেয়। আসলে তার কাছে টাকা কম থাকায় সে পিৎজার বদলে তাকে রামেন খেতে দিয়েছে। সে এখানে তার ছেলেকে বলে যে এখানকার পিৎজা নাকি একদমই মজা নয়, বরং এখানকার রামেন নাকি খুবই টেস্টি। কিন্তু ঠিক এমন সময় সেখানে লিয়ের ওয়াইফ চলে আসে, আর সে লিকে প্রচণ্ড রকমের বকাছকা করে তার ছেলেকে জাঙ্ক ফুড খেতে দেওয়ার জন্য। তবে বেচারা লি আর কি বা করবে, কারণ জাঙ্ক ফুডই এখানকার সবচাইতেই সস্তায় পাওয়া যায়। এরপর লিয়ের ওয়াইফ তাকে বলে তার ছেলের ভরণ পোষণের জন্য এই মাসে টাকা কোথায়। লি তখন সঙ্গে সঙ্গেই তাকে টাকা দেয়। এরপর তার ওয়াইফ তাকে বলে তুমি এ মাসেও প্রায় 2000 টাকা কম দিয়েছ, এমন করলে কিন্তু আমি কোর্টে গিয়ে কমপ্লেন করব। তবে লি তাকে কোনো মতে মানিয়ে নিতে বলে এবং তার কাছ থেকে উল্টো কোনো মতে 500 টাকা ধার নেয়। এরপর তার ওয়াইফ রাগান্বিত হয়ে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লি এবার তার মোবাইলে নিউজ পড়তে থাকে, যেখানে ভিক্টোরি ক্লাবের ব্যাপারেও একটি নিউজ ছিল। নিউজটি পড়ে লি জানতে পারে যে ভিক্টোরি ক্লাব এখনও পুরোপুরিভাবে দেউলিয়া হয়নি, তারা এখনও খেলে যাচ্ছে। নিউজটি দেখে সে বলে ওঠে যে এটাই হলো তার জন্য মোক্ষম সুযোগ। এর পরের দৃশ্যে আমরা লিকে ক্লাবের প্র্যাকটিস সেশনে দেখতে পাই। লি এখানে বলে যে সে তাদের ক্লাবের চেয়ারম্যান শাওলির সঙ্গে দেখা করতে চায়। শাওলির জন্য তার কাছে একটি ব্যবসায়িক প্রস্তাব রয়েছে। একথা শুনে সবাই বেশ খুশি হয়ে যায়। তারা মনে মনে ভাবে যে লি হয়তো তাদের জন্য স্পন্সর নিয়ে এসেছে, তাই তারা লিকে খুবই সম্মানের সাথে ভেতরে নিয়ে যায়। আর শাওলিও লিকে দেখে বেশ খুশি হয় এবং বলে যে তাদের বর্তমান অবস্থা যাই হোক, কিন্তু তাদের 60 বছরের পুরনো গৌরবের একটি ইতিহাস আছে। লি তখন বলে সে যাই হোক, বর্তমানে তাদের সবাই এক একজন জঞ্জাল ছাড়া আর কিছুই না। একথা শুনে সঙ্গে সঙ্গে শাওলি রেগে যায়। তবে সবচাইতে বেশি রেগে যায় তাদের টিমের প্লেয়ার বিগ হেড, কারণ তার তো আবার সামান্য বিষয়ে রেগে যাওয়ার রেকর্ড আছে। সে সঙ্গে সঙ্গে লিয়ের কলার ধরে তখনই লিকে বের করে দিতে চায় যে তাদের অবস্থা যতই খারাপ হোক না কেন,
বাহিরের মানুষের কাছ থেকে সে এসব কিছু শুনতে চাচ্ছে না। এই বলেই তাকে মারধর করে বের করে দেয়া হয়। এরপর শাওলি মন খারাপ করে তাদের ক্লাবের পুরনো ট্রফিগুলো দেখছিল। এরপর শাওলি স্যামকে জিজ্ঞাসা করে যে ট্রফিগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে। স্যাম তখন তাকে বলে, এগুলো বিক্রি করলে আর কত টাকাই বা পাওয়া যাবে, এগুলো সামান্য লোহা দিয়ে তৈরি, তাই এগুলো বিক্রি করলে খুব একটা টাকা পাওয়া যাবে না। যদিও এগুলোর মূল্য আমাদের কাছে পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে বেশি। তো এখানে তাদের টিম শেষ যেই ট্রফিটি পেয়েছিল সেটাও পেয়েছিল আজ থেকে প্রায় 14 বছর আগে। তবে সেবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, কিন্তু স্যামের একটু ভুলের জন্য তারা রানার্স আপ হয়। আর এরপর থেকে তাদের খারাপ দিন শুরু। এসব কথা মনে পড়লে স্যামের অনেক মন খারাপ হয়ে যায়। তবে ঠিক এমন সময় তারা লক্ষ্য করে যে তাদের ক্লাবের অফিসের আলো এবং পানি ফিরে এসেছে। এতে তারা প্রচণ্ড রকমের অবাক হয়ে ভাবতে থাকে যে এটা কিভাবে সম্ভব, তাদের এই সমস্ত বিল কে পরিশোধ করেছে। তখন দেখা যায় গাড়ি ভর্তি খেলার সরঞ্জাম নিয়ে লি সেখানে দাঁড়িয়ে আছে। এরপর লি এখানে তাদেরকে বলে, আপনাদের সমস্ত বিল আমি পরিশোধ করেছি এবং এই খেলার সরঞ্জামও আমি নিয়ে এসেছি। সেই সাথে আগামী 3 মাস পর্যন্ত আপনাদের সমস্ত খরচ আমি বহন করব। আমার মনে হচ্ছে হয়তো আগামীকালের ম্যাচটি আপনাদের শেষ ম্যাচ হবে, কিন্তু তারপরে আপনাদেরকে খেলা চালিয়ে যেতে হবে। আর শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে সাপোর্ট করে যাব। তবে এর বিনিময়ে সে শুধু তাদের সঙ্গে থাকতে চায়। কিন্তু একথা শুনে তারা সবাই অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল না যে লিয়ের আসলে মতলবটা কি। স্যাম তখন লিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি সেটা বলুন তো, আপনি বিনা কারণে কেন আমাদের খরচ বহন করতে যাবেন? লি তখন তাকে বলে, দয়া করে আপাতত আমাকে কোনো পরিকল্পনার কথা জিজ্ঞাসা করবেন না। আপনারা শুধু আমার উপর একটু বিশ্বাস রাখুন, নিশ্চয়ই আমরা সবাই মিলে ভালো কিছু করব। স্যাম তখন তাকে বলে যে সে যা কিছুই করুক না কেন, সে যেন শুধুমাত্র এইটুকু মনে রাখে যে তারা একটি ফুটবল ক্লাব, তাই তাদের ফুটবল খেলায় যেন কোনো রকমের বাধা না আসে। লি তখন বলে যে স্যাম তার দল নিয়ে একদম নিশ্চিত থাকতে পারে। এরপর আমরা একটি ম্যাচ চলতে দেখি। লি এখানে তার অফিসের বসকেও এই ম্যাচটি দেখাতে নিয়ে আসে। আমরা দেখতে পাই যে ম্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে। সবাই খেলা নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়ে। এই খেলাটি আসলে ভিক্টোরি ক্লাবের সঙ্গেই হচ্ছিল, আর তাদের টিমের গোলকিপার ছিল ফ্যাটি। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ফ্যাটি এখানে বল না আটকে বসে বসে আইসক্রিম খাচ্ছিল, যেটা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। তবে এখানে আমরা জানতে পারি যে এই খেলাটি আসলে একটি আইসক্রিমের বিজ্ঞাপন ছিল, যে বিজ্ঞাপনের জন্য লি তার বসের কাছে বকা খেয়েছে। এখন সেই আইসক্রিমের বিজ্ঞাপনই সে অন্যভাবে তৈরি করতে চাইছিল, আর সেটা দেখার জন্যই সে তার বসকে এখানে নিয়ে এসেছে, যাতে করে তার বস তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। অর্থাৎ লি এর পরিকল্পনায় ছিল এই দলটিকে দিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করা। তো লি তার পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞাপন তৈরি করে যখনই সেটাকে পাবলিশ করে দেয়, তখন রাতারাতি এই বিজ্ঞাপনটি একদম ভাইরাল হয়ে যায়। সবখানে বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়লে সবাই ফ্যাটিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এতে ফ্যাটিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে তার কাছে এই খ্যাতি একেবারেই পছন্দ হয় না। সে সবার কাছে যেন একজন জোকারে পরিণত হয়ে যায়। এমনকি লজ্জায় সে মুখে কাপড় বেঁধে চলতে থাকে, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। খেলোয়াড়রাও এতে বেশ রেগে যায়। তাদের এই রাগটা গিয়ে পড়ে সোজা শাওলির উপর। তারা শাওলিকে বলে যে এই বিজ্ঞাপনের ব্যাপারে কিছু একটা করতে, আর তাদের পাওনা বেতন তাদেরকে বুঝিয়ে দিতে। লিজে তাদেরকে নিয়ে এমন একটি পরিকল্পনা করেছে, এটা কি সে জানত না? ফ্যাটি তো লজ্জায় কাউকে মুখে দেখাতে পারছে না। তবে এমন সময় সেখানে লি আসে, আর সে এসে বিখ্যাত সব খেলোয়াড়দের ছবি দেখায় এবং বলে, আপনারা যেই বিখ্যাত খেলোয়াড়দের ছবি দেখতে পাচ্ছেন, তারা কিভাবে বিখ্যাত হয়েছে জানেন? শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য। তারা সবসময় তাদের শরীরে বিজ্ঞাপন নিয়ে চলাফেরা করে। তাদের জার্সিতে সবসময় বিজ্ঞাপন থাকে। এমনকি তাদের প্রত্যেকটি জিনিসে বিজ্ঞাপন থাকার কারণে তারা প্রচুর টাকা ইনকাম করতে পারে। কারণ আমাদের ফ্যাটিও এখন তাদের মতোই একজন হয়ে গিয়েছে। এই বলে লি ফ্যাটির হাতে বেশ কিছু টাকা তুলে দেয় এবং বলে যে এগুলো হলো বিজ্ঞাপন থেকে ফ্যাটির ইনকাম। এখানে টাকা পেয়ে ফ্যাটি এবার বেশ খুশি হয়ে যায়, আর বাকিরাও এতে অনেক খুশি হয়। এরপর লি বলে যে ফ্যাটির এই বিজ্ঞাপন দেখে আরও অনেকেই তার কাছে বিজ্ঞাপনের জন্য আবেদন করেছে, তাই ফ্যাটি চাইলে এখন থেকে বিজ্ঞাপনে কাজ করেও অনেক টাকা ইনকাম করতে পারবে। একথা শুনে টিমের সবাই অনেক খুশি হলেও স্যাম কেন যেন একদমই খুশি ছিল না। এরপর লি বলে যে ফ্যাটির কাছে বিজ্ঞাপন তৈরি করার জন্য নাকি অনেক মানুষ আসবে। স্যাম তখন এখানে বলে যে তারা সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করবে, এর বেশি সময় তারা কারো জন্যই অপেক্ষা করতে পারবে না। লি তখন তাতেই রাজি হয়। এরপর দেখা যায় প্রায় অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরও সেখানে কেউ আসে না। এবার 6টা বাজতে যখন আর 1 মিনিট বাকি, তখন স্যাম লিকে চলে যেতে বলে, কিন্তু বাকিরা লিকে যেতে দিতে রাজি ছিল না। শাওলি তখন জিজ্ঞাসা করে
তারা এখানে কিসের জন্য অপেক্ষা করছে? স্যাম বলে তারা বিজ্ঞাপনদাতাদের ফোন করার অপেক্ষা করছে। শাওলি তখন বলে ফোন তো অনেক আগে থেকেই ডেড, কারণ তারা ফোনের বিল দেয়নি। এছাড়াও দরজা ভেতর থেকে বন্ধ করা, কেউ এখানে এলেও তো ভেতরে আসতে পারবে না। একথা শুনে তারা সবাই ছুটে বাহিরে যায় আর দেখতে পায় অসংখ্য বিজ্ঞাপনদাতারা তাদের পণ্য নিয়ে ভিক্টোরি ক্লাবের জন্য অপেক্ষা করছে। তারা সবাই এতে বেশ খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে তাদের সুদিন আসতে আর বেশি বাকি নেই। তো ভিক্টোরি টিমের সবাই যখন পরের ম্যাচটি খেলছিল, আমরা দেখতে পাই যে তাদের সবার জার্সিতে বিভিন্ন কোম্পানির লোগো লাগানো আছে। তারা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন মাঠেই করতে থাকে। যেমন শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য মাঠের মাঝখানে পিবি শ্যাম্পু করতে থাকে। কেউ কেউ তো আবার মাথায় উইগ লাগিয়ে এসেছে চুলের জেলের বিজ্ঞাপনের জন্য। কেউ ফেস মাস্ক লাগিয়ে এসেছে মাস্কের বিজ্ঞাপনের জন্য। এখানে দেখা যায় তারা জার্সির মধ্যে একটি ফোন নাম্বার লিখে রেখেছে, যেটা একটি ডেলিভারি কোম্পানির ফোন নাম্বার। এভাবে তাদের বিভিন্ন বিজ্ঞাপনের প্রচারণা চলতে থাকে। তবে তারা এই ম্যাচে 7-0 গোলে হেরে গেলেও তাদের টাকা আসতে থাকে আর দলের সবাই এতেই বেশ খুশি। এভাবেই দেখতে দেখতেই তাদের টিমের অবস্থান এমন একটি জায়গাতে এসে দাঁড়ায় যে তাদের জার্সির মধ্যে আর কোনো বিজ্ঞাপন লাগানোর জায়গাই থাকে না। এমনকি জামা প্যান্ট সহ সব জায়গাতেই লোগো দিয়ে ভর্তি। আর এবারও ম্যাচের শেষে তারা হেরে গিয়ে হেসে হেসে একটি চকলেট কোম্পানির গান গাইতে থাকে। তবে স্যামের কাছে এই বিষয়গুলো খুবই বিরক্ত লাগছিল, কিন্তু সে কিছুই বলে না। স্যাম শুধুমাত্র তাদের খেলা দিয়ে সকলের কাছে খ্যাতি অর্জন করতে চায়। কিন্তু তার পুরো টিম খেলার বাইরে কোনো কোচ না এনে, এমনকি ফুটবল খেলা না শিখে মাঠের ভেতর খেলতে খেলতে কিভাবে বিজ্ঞাপনের জন্য অভিনয় করতে পারবে সেই বিষয়ে ট্রেনিং নিতে থাকে এবং কিভাবে ব্যথা না পেয়েও ইনজুরির অভিনয় করতে হবে সবকিছুই তারা খুব ভালোভাবেই শিখতে থাকে। আর এই সমস্ত ব্যাপারে মাঠে তারা তাদের দক্ষতা দেখাতে থাকে। আর তাদের এই সমস্ত কর্মকাণ্ডে দেখা যায় খেলার চাইতে তাদের অভিনয়ের দক্ষতাই ভালো আছে। তাদের ট্রেনার তাদেরকে শেখায় তারা যখনই মাঠে ইনজুরি হবে তখন তারা যেন ক্যামেরার সামনে এসে ইনজুরি হয়। আর তার কথা মতোই বিগ হেড ঘুরে ঘুরে ক্যামেরার সামনে গিয়েই ব্যথা পাওয়ার ভান করতে থাকে। আর তাদের এই সমস্ত কর্মকাণ্ড যত দেখে ততই বিরক্ত হয় স্যাম। এবার কিছুদিনের মধ্যেই ভিক্টোরি ক্লাবের টিমের ব্যস্ততা আরও অনেক বেশি বেড়ে যায়। লিয়ের কাছে এই টিমের জন্য একের পর এক বিজ্ঞাপন আসতে থাকে। আর লিয়ের সঙ্গে এখন সবসময় শাওলি থাকে। শাওলির আচার আচরণ দেখে মনে হয় যে সে লিকে কিছুটা পছন্দ করে, তবে বলতে পারছে না। লিয়ের যত্ন নেওয়া, তাকে কফি তৈরি করে দেয়া কিংবা খাবার খাওয়ার পর তার মুখ মুছে দেয়া, এই সমস্ত কাজগুলো শাওলি করে। তবে ব্যাপারগুলো লিয়ের কাছেও বেশ ভালোই লাগে। অন্যদিকে খেলার ব্যাপারে ভিক্টোরি দলের খুব একটা উন্নতি দেখা যায় না। তাদের সব মনোযোগ তো এখন বিজ্ঞাপনের দিকে। তো আজকের ম্যাচে বিরোধী দল যখন গোল করতে যাবে তখনই তারা গাড়ির বিজ্ঞাপনের জন্য একটি গাড়ি নিয়ে সোজা তারা মাঠের মাঝখানে চলে আসে। তাদের উপর অন্যান্য খেলোয়াড়রা প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে যায়। তবে তাদের কারোই সেদিকে মাথা ব্যথা ছিল না, কারণ এগুলো করার জন্য তারা তো মোটা অঙ্কের টাকা পাচ্ছে। কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয় না। এদিকে নিউজ পেপারে তাদেরকে নিয়ে লেখা হতে থাকে। আর এজেন্সি থেকে তাদের যত ধরনের বকেয়া বিল ছিল সেই সমস্ত বিলগুলো পরিশোধ করে দেয়া হয়। সেই সাথে তাদের জন্য একটি সুসজ্জিত ড্রেসিং রুম আর চেয়ার লিডারের ব্যবস্থা করে দেয়া হয়, যেটা দেখে তারা সবাই তো বিশ্বাসই করতে পারছিল না। তবে সবকিছুতে তারা অনেক খুশি ছিল, তাই তারা সেখানে অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। শাওলি এখানে লিকে বলে যে লি তাদের এই ক্লাবের জন্য অনেক কিছু করেছে। তার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তাদের ভাগ্য বদলে গিয়েছে, তাই সে তাকে কিছু একটা দিতে চায়। লি তো ভীষণ খুশি হয়ে চোখ বন্ধ করে ফেলে। তবে লি যেটা ভেবেছিল তেমন কিছুই নয়, বরং শাওলি তাকে একটি নতুন চশমা উপহার দেয়। এরপর তারা দুজন দুজনার কাছাকাছি আসতেই যাবে, কিন্তু এমন সময় সেখানে ফ্যাটি চলে আসে। তারা এতে নিজেদেরকে সামলে নেয়। এবার এখানে বিগ হেড এসে বলে যে তারা দুজন চাইলে পার্সোনাল সময় কাটাতে পারে, তারা সবাই এখান থেকে চলে যাবে। কিন্তু শাওলি এতে লজ্জা পেয়ে সে নিজেই চলে যায়। এদিকে দেখা যায় লিয়ের অফিসেও তার অবস্থা এখন বেশ ভালো। তার বস এখন তার উপর খুবই খুশি, কারণ এই মাসে সবচাইতে বেশি পরিমাণে বিজ্ঞাপন লির মাধ্যমে তাদের কোম্পানি তৈরি করতে পেরেছে। তাই কোম্পানির বস লিয়ের জন্য প্রমোশনের ব্যবস্থা করে। তবে কোম্পানিতে লিয়ের প্রতিদ্বন্দ্বী জুন নামক যে ব্যক্তিটি ছিল সে যেন কিছুতেই লিয়ের এই সফলতা মেনে নিতে পারছিল না। তবে জুনের সঙ্গে আরও একজন আছে যার কাছে লিয়ের এই সমস্ত ব্যাপারগুলো মোটেও ভালো লাগছিল না, সেটা হচ্ছে স্যাম। কারণ লিয়ের জন্যই তার টিমের প্রত্যেকটি খেলোয়াড়রা কমার্শিয়াল অভিনেতা হয়ে যাচ্ছে। সে তার টিমের সবাইকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। স্যামের তখন তাদের সেই পুরনো ফুটবল টিমটির কথা মনে পড়তে থাকে, যেটা খুবই পরিপাটি না হলেও তা দিয়ে অন্তত তারা একসময় খেলার চেষ্টা করত। তাদের মধ্যে জেতার এক ধরনের আক্ষেপ ছিল, এমনকি তাদের বন্ডিংও অনেক ভালো ছিল।
এবার পরের ম্যাচে দেখা যায় যে প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও তারা খারাপ খেলে অনেক হৈ হুল্লোড় করতে থাকে। তাদের যে একমাত্র ফ্যান ন্যান ছিল, সেও এখানে তাদের টিমের জন্য চিয়ার করছিল। এরপর হঠাৎ করেই ন্যান লক্ষ্য করে যে স্যাম মাঠের মধ্যে চুপচাপ মন খারাপ করে বসে আছে। কিন্তু ন্যান এটা বুঝতে পারছিল না যে টিমের সবাই এতটা আনন্দ ফুর্তি করলেও টিমের ক্যাপ্টেন স্যাম কেন এইভাবে মন খারাপ করে বসে আছে। ন্যান তখন স্যামের একটি ছবি তোলে। এবার পরের দিন দেখা যায় বাকি খেলোয়াড়দের কোনো খবর নেই। তারা আসলে প্রেস কনফারেন্স কিংবা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছে। শাওলি তখন স্যামকে জিজ্ঞাসা করে টিমের বাকিরা কোথায় গিয়েছে। স্যাম বলে কেউ আসেনি, ইদানিং তারা আর প্র্যাকটিস করতে আসে না, তারা তো তাদের বিজ্ঞাপন নিয়েই ব্যস্ত। শাওলি তখন রেগে গিয়ে বলে যে সে এক্ষুনি সবাইকে ডেকে নিয়ে আসবে, বিজ্ঞাপন করতে গিয়ে কি তারা খেলা ছেড়ে দেবে? কিন্তু স্যাম বলে সেটার আর কোনো প্রয়োজন নেই। এরপর দেখা যায় টিমের বাকি সবাই লিয়ের সঙ্গে আনন্দ ফুর্তি করতে করতে এখানে চলে আসে। শাওলি তখন তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে যে এতক্ষণ তোমরা কোথায় ছিলে? বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করতে তোমরা কেন আসছো না? তাছাড়া কালই তো তাদের একটি ম্যাচ আছে, ম্যাচের আগের দিন কোন টিমের খেলোয়াড়রা এইভাবে ঘুরে বেড়ায়? তারা তখন বলে যে প্রেস কনফারেন্স শেষ করতে তাদের একটু দেরি হয়ে গিয়েছে। লি তখন শাওলিকে একপাশে নিয়ে বলে যে প্র্যাকটিস সেশনে চাইতে তাদের এই ধরনের প্রেস কনফারেন্সে যাওয়াটা বেশি জরুরি, কারণ এমনিতেও তো তারা খুব একটা ভালো খেলতে পারে না। তাই এসব জায়গাতে অ্যাটেন্ড করলে তারা অনেক টাকা কামাতে পারবে। আজও তো তাদের প্রত্যেককে একটি করে নতুন মোবাইল ফোন দেয়া হয়েছে। শাওলি তখন অবাক হয়ে বলে তুমি এসব কি বলছো? লি বলে আমি সত্যি কথাই বলছি, তারা কেউ আর এখন মানুষের কাছে ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত নেই। তারা সবাই এখন বিনোদন দেওয়ার এক একটি জোকার, সবাই তাদেরকে সেভাবেই ট্রিট করছে। কিন্তু একথা শুনে স্যাম প্রচণ্ড রেগে যায় আর বলে যে সে কোন সাহসে তার টিম মেম্বারদেরকে জোকার বলছে, এত বড় অপমান করার সাহস সে কোথায় পেয়েছে? লিও এবার বেশ রেগে যায় আর বলে যে সে কাকে অপমান বলছে, অপমানের মানে কি সে জানে? নতুন গাড়ি বাড়ি ফ্ল্যাট এই সব কিছুই কি তাহলে অপমান? এরপর লি তখন আরো বলে তুমি এত বড় বড় কথা কিভাবে বলছো স্যাম? তুমি কি ভুলে গিয়েছ আজ থেকে প্রায় 1 দশক আগে তোমার ভুলের কারণেই তোমাদের দল হেরে গিয়েছিল, আর তখন থেকেই তো ভিক্টোরি ক্লাবের অধপতন হয়েছে। স্যাম তখন বলে আমার সেই ভুলের জন্য আমার ভেতরে অপরাধবোধ রয়েছে, তাই তো আমি এতগুলো বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার টিমের সবাইকে নিয়ে সফল হতে। তবে আসলে সত্যটা হলো স্যামের এখন অনেক বয়স হয়েছে, তাই তার মধ্যে আর আগের মতো এনার্জি নেই। এরপর লি তখন তাকে বলে তুমি তো তোমার নিজের পুরোটা জীবন নষ্ট করেছই, তুমি এতগুলো বছর ধরে কোনো কিছু করতে পেরেছ, আর এখন যখন তোমার টিমের সবাই উন্নতি করছে তখন তুমি সেগুলোকে অপমান বলছো। তুমি নিজের জীবনের মতো তাদের জীবনকেও ধ্বংস করতে চাইছো। তাই তোমার টিমের সবাই যে যেভাবে টাকা কামাতে চাচ্ছে তাদেরকে সেভাবেই কাজ করতে দেওয়া উচিত। লি এখানে চুপচাপ মাথা নিচু করে স্যামের এই সমস্ত কথা শুনছিল। এরপর সে তার টিমের দিকে তাকিয়ে দেখে যে তারাও এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই তারাও হয়তো লিয়ের সঙ্গে একমত। এ কারণে স্যাম আর কিছুই বলে না, সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এবার রাতের বেলা শাওলি যখন কাজ করছিল তখন লি এসে তাকে খেতে যেতে বলে। শাওলি বলে যে সে খাবে না। লি তখন বুঝতে পারে যে স্যামের সঙ্গে করা লিয়ের ব্যবহারের জন্য শাওলি হয়তো তার উপর রেগে আছে, তাই সে শাওলিকে বলে যে সে ফুটবল সম্পর্কে বেশি কিছু জানে না, তবে এইটুকু বিষয় সে খুব ভালোভাবে বুঝতে পারছে যে ফুটবল দিয়ে তারা অন্তত টাকা ইনকাম করতে পারবে না, তাদের সবার অন্তত একটি ভবিষ্যৎ আছে, তাই যেভাবে টাকা ইনকাম করা যায় সেটাই তো করা উচিত, তাই না? কিন্তু শাওলি তখন বলে তারা টাকা ইনকাম করতে পারুক আর না পারুক, কিন্তু তারা অন্তত সম্মানের সঙ্গে বাঁচতে চায়, আর সম্মান ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর মতোই। এবার দেখা যায় স্যাম ভিক্টোরি ক্লাব ছেড়ে দিয়েছে আর সে অন্য দলে যোগদান করার চেষ্টা করছে, কারণ সে মন থেকেই ফুটবলকে অনেক ভালোবাসে। কিন্তু তার বয়সের কারণে এবং ফিটনেসের অভাবে কেউ তাকে তাদের টিমে নিতে চায় না। তারপরও সে বিভিন্ন ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ায় আর দিন শেষে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে লি তার ছেলে জনের জন্মদিন খুবই জমজমাটভাবে আয়োজন করে। ভিক্টোরি ক্লাবের জন্যই তারও এখন টাকা পয়সার কোনো অভাব নেই। তো লি তার ছেলের জন্মদিনে তার পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে মজা করছিল। তবে ঠিক এমন সময় তার কাছে একটি কল আসে। লি এতে একদম চমকে যায় আর সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। সে সোজা চলে যায় মাঠে। মাঠে একটি ফুটবল ম্যাচ চলছিল। তবে মজার ব্যাপার হলো এই ম্যাচে যারা ভিক্টোরি দলের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু ভিক্টোরি চাইতেও কম না, তবে খেলার দিক দিয়ে নয়, বরং বিজ্ঞাপনের দিক দিয়ে। ভিক্টোরি দলকে দেখে দেখেই তারাও এবার খেলার মাঝখানে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করছে, যেন এখানে বিজ্ঞাপনেরই প্রতিযোগিতা চলছে। কে কার আগে নিজেদের স্পন্সরের বিজ্ঞাপন দিতে পারি সেটারই লড়াই চলছে। এসব দেখে লিয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তাহলে তো তার ব্যবসায় অনেক বেশি লস হয়ে যাবে। তবে এমন সময় লি জানতে পারে
যে এসবের পেছনে রয়েছে তারই সেই সহকর্মী জুন, যে কিনা তার আইডিয়া চুরি করিয়ে এখন তার কম্পিটিটর হিসেবে যোগদান করেছে। তাই জুনের সঙ্গে তার এখানে বেশ একটা মারামারি লেগে যায়। লিয়ের খুশিতে জুনের নাক থেকে রক্ত পড়তে শুরু করে, যার ফলে লিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এমনকি তাকে তার চাকরি থেকেও বরখাস্ত করা হয়। তবে তার স্ত্রী তাকে জেলখানা থেকে বের করে আনে আর তার সাথে প্রচণ্ড রকমের রাগারাগি করে। এরপর সে তাকে বলে যে সে আর কখনোই তার মুখও দেখতে চায় না, তারা আগামী সপ্তাহে আমেরিকায় চলে যাবে। এই বলে লিয়ের স্ত্রী তার ছেলে জনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিয়ের এতে ভীষণ মন খারাপ হয়। এদিকে আবার ভিক্টোরি টিমের সদস্যরা জানতে পারে যে তারা যে চকলেট কোম্পানির বিজ্ঞাপন করেছে সেটা খেয়ে বিষক্রিয়ায় একজন মানুষ মারা গিয়েছে। আর তাই সবাই এখন তাদেরকেই দোষারোপ করছে, কারণ শুধুমাত্র তাদেরকে এই চকলেট কোম্পানির বিজ্ঞাপন করতে দেখা গিয়েছে। তাই সবাই ভাবছিল যে তারাও হয়তো এই কোম্পানির সঙ্গে জড়িত, কিন্তু আসলে সেই কোম্পানির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তবে এই বিষয়টি তারা কাউকেই বোঝাতে পারে না। এদিকে দেখা যায় যে এই ঝামেলা থেকে বাঁচার জন্য দলের অনেকেই দল ছেড়ে চলে যাচ্ছে। এতে বাকিরা আরও অনেক বেশি ভেঙে পড়ে। আর একসময় লি সেখানে আসে। লিকে দেখতে পেয়েই দলের সবাই ক্ষেপে যায়। লি তখন তাদের কাছে তার ভুল স্বীকার করে আর বলে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। ভালোভাবে খোঁজখবর না নিয়ে কোনো কোম্পানির সঙ্গে কাজ করাটা তার উচিত হয়নি। কিন্তু সবাই মিলে তখন লিকে মারতে থাকে। আর এমন সময় সেখানে চলে আসে তাদের ফ্যান ন্যান। তবে হঠাৎ করেই তার একটি পা খুলে পড়ে যায়। সবাই এতে অনেক অবাক হয়ে যায় আর দেখতে পায় যে ন্যানের একটি পা আসলে নকল পা। ন্যান তখন হতাশা নিয়ে বসে পড়ে আর বলে যে তার বোনের ক্যান্সার ধরা পড়েছে। সে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার সাথে সাথে নিজেকে নিজে অনুপ্রেরণা দিতে আজ এখানে এসেছিল। ন্যান তাদেরকে আরও বলে যে তার বোনও তাদের অনেক বড় ফ্যান, তাই তার বোন তাকে তার এবং ন্যানের কিছু ছবি তাদেরকে দিতে বলেছে এবং বলেছে যে তার কেমোথেরাপি শুরু হয়েছে, তাই তার যদি কিছু হয়ে যায় তাহলে তারা যেন ন্যানের দেখাশোনা করে, কারণ ন্যান তো ভালোভাবে চলাফেরা করতে পারে না। এবার ন্যান তাদেরকে বলে তোমরা তো নিজেরাই নিজেদের সঙ্গে মিলেমিশে থাকছ না, তোমরা আর আমার দেখভাল কি করবে? আমি শুধুই এখানে এসেছি। এই বলেই ন্যান বেশ মন খারাপ করে বসে থাকে। এরপর শাওলি তখন পুরো দলকে বলে যে তারা তাদের কর্মকাণ্ড দিয়ে শুধুমাত্র নিজেদেরকেই ছোট করছে না, বরং তাদের যত ফ্যান রয়েছে তারা তাদেরকেও ছোট করছে, এমনকি তাদের কাছেও তারা ছোট হয়ে যাচ্ছে। এসব কথা শুনে ফ্যাটি সেখানে কাঁদতে শুরু করে আর সে কাঁদতে কাঁদতে বলে আমার আসলে মনে নেই যে আমি শেষ কবে ঠিকভাবে ফুটবল খেলেছিলাম। আগে আমাদের কাছে টাকা পয়সা না থাকলেও নিজেদের মধ্যে কখনোই মারামারি হতো না। আমরা সবাই কত সুন্দরভাবে মিলেমিশে থাকতাম, একে অপরের সঙ্গে কত মজা করতাম। কিন্তু যেই ফুটবল আমাদেরকে এত ভালো একটি টিম দিয়েছে, টাকার লোভে পড়ে আমরা সেই ফুটবলকেই ভুলে গিয়েছি। আমরা কিনা আমাদের প্রিয় খেলা থেকে সরে এসে এমন কিছু কাজ করেছি যেটার জন্য হয়তো নিজেদেরকেও আমরা কখনো ক্ষমা করতে পারবো না। কিন্তু আমি এবার নিজের সঙ্গে নিজে প্রতিজ্ঞা করছি, পরের ম্যাচ থেকে আমি ভালো খেলার চেষ্টা করব, আর কোনো জোকার সেজে নয়, বরং একজন ভালো ফুটবল খেলোয়াড় হয়েই টাকা ইনকাম করব। ফ্যাটির কথা শুনে বাকি সবাইও বলে যে তারাও আজ থেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আজ থেকে ফুটবলকে ঘিরেই তাদের সবকিছু হবে। এমনকি এত খারাপ খেলা সত্ত্বেও যে ন্যান তাদেরকে এতগুলো বছর ধরে সাপোর্ট করে এসেছে, তারা সেই ন্যানেরও খেয়াল রাখবে। ন্যানিতে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে লিকে ডেকে নেয়, কারণ লিকেও তারা তাদের দলেরই একজন মনে করে। এবার পরের দিন থেকে তারা কঠোর পরিশ্রম করতে থাকে। এমনকি ফুটবল খেলার যত কঠিন কঠিন প্র্যাকটিস রয়েছে তারা দিনরাত পরিশ্রম করে সেই সমস্ত প্র্যাকটিসগুলো করে। এমনকি মন প্রাণ দিয়ে তারা ভালোভাবে ফুটবল খেলা শিখতে থাকে। ফলে ধীরে ধীরে তাদের মধ্যে অনেক বেশি উন্নতি লক্ষ্য করা যায়। এরপর দেখতে দেখতেই তাদের ম্যাচের দিনের সময় ঘনিয়ে আসে, কিন্তু এখনও তাদের টিমে স্যাম ফিরে আসেনি। তো ম্যাচের আগের দিন রাতে তারা সবাই মিলে ফুটবল মাঠের দর্শকদের সারিতে বসেছিল আর তারা কালকের ম্যাচের ব্যাপারে কথা বলছিল। তারা সবাই বলে যে যা কিছুই হয়ে যাক, কালকের ম্যাচে তাদের সবাইকেই তাদের সেরাটা দিতে হবে। তবে এমন সময় ফ্যাটি বলে ওঠে যে সে কালকের ম্যাচের জন্য কোনো চিন্তা করছে না, কারণ তারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছে। সে চিন্তা করছে শুধুমাত্র একটি বিষয়, সেটা হলো তাদের ক্যাপ্টেন স্যাম কি তাদের টিমে কালকে আসবে, নাকি সে সত্যি সত্যি অভিমান করে তাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। তার এই কথা শুনে তারা সবাই তার দিকে তাকায়, কিন্তু কেউ আর কোনো কথা বলে না। এবার পরের দিনই ছিল তাদের ম্যাচের দিন, আর এদিকে সকাল থেকে শাওলি স্যামের জন্য অপেক্ষা করছিল, কারণ তার বিশ্বাস ছিল যে স্যাম অবশ্যই ফিরে আসবে। কারণ এমন একটি দিনের জন্যই স্যাম অনেকদিন ধরেই স্বপ্ন দেখছিল। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও স্যাম সেখানে আসে না। তবে হঠাৎ করে দূরে তাদের জার্সি পরা কাউকে দেখা যায়। এতে শাওলি এবং টিমের সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ তারা ভাবছিল যে স্যাম বুঝি চলে এসেছে।
কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় যে এটা আসলে স্যাম নয়, বরং লিও আজকে তাদের সঙ্গে খেলবে, তাই সে রেডি হয়ে এখানে এসেছে। লি এখানে তাদেরকে বলে, আমাকে দেখে অবাক হচ্ছ? স্যাম যেহেতু তোমাদের টিমে আসেনি, তাই একজন মানুষ কম রয়েছে, এই কারণে স্যামের পরিবর্তে আজকে আমি তোমাদের সঙ্গে খেলব। কিন্তু শাওলি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এটা কখনোই সম্ভব নয়, কারণ সে তাদের দলের কোনো রেজিস্টার্ড খেলোয়াড় না। একথা শুনে লি অনেক মন খারাপ করে ফেলে। তবে এমন সময় ফ্যাটি বলে যে সে খবর পেয়েছে তার বাবার দোকানে নাকি স্যাম চাকরি করছে। এতে তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা অনেকদিন ধরেই স্যামের কোনো খোঁজ পাচ্ছিল না। তাই তারা ভাবছিল যে তাদের খেলার খবর শুনে স্যাম হয়তো ফিরে আসবে। তো এবার ফ্যাটি এখানে তাদেরকে বলে যে সে নিজে এখন স্যামের কাছে যাবে, আর সে যেভাবেই হোক স্যামের কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনবে। কিন্তু ততক্ষণে খেলার সময় হয়ে যায়। লি তখন বলে যে টিমে সবাই যেন মাঠে নেমে গিয়ে খেলে, আর সে নিজে এখন স্যামকে ফিরিয়ে আনতে যাচ্ছে। তো সময় হয়ে গেলে টিমের সবাই মাঠে নেমে পড়ে, আর লি চলে যায় স্যামের খোঁজে। এখানে ভিক্টোরি টিমকে দেখে বোঝাই যাচ্ছিল যে তারা আজকে কতটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে। তো কিছুক্ষণের মধ্যেই তাদের খেলা শুরু হয়, আর তারা আজকে আসলেই তাদের সর্বোচ্চটা দেয়। তবুও তারা বিরোধী দলের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না, কারণ বিরোধী দলের খেলোয়াড়রা অনেক বেশি দক্ষ ছিল। তাই তারা প্রথম গোল প্রায় দিয়েই দিচ্ছিল, কিন্তু একটুর জন্য গোল হয় না। বিগ হেড ফ্যাটিকে বলে যে তাকে যেভাবেই হোক শক্ত থাকতে হবে, তাকে যে কোনোভাবেই এই গোলগুলোকে আটকাতে হবে। ফ্যাটি বলে যে সে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। এরপর আবারও শুরু হয় খেলা। বিরোধী দল আবারও গোল দেওয়ার চেষ্টা করে, আর এবার ফ্যাটি তার ওয়াদা রাখতে পারে। সে কোনোমতে গোল আটকাতে সক্ষম হয়। তবে ফ্যাটির জন্য এটা সাধারণ কোনো বিষয় ছিল না, কারণ বহু বছর পর গোল আটকাতে পেরে সে এত বেশি খুশি হয়ে যায় যে সে বল জড়িয়ে ধরে সেখানেই শুয়ে থাকে। কিন্তু সে যখন আবারও উঠে দাঁড়ায়, তখন দেখা যায় যে গোল পোস্টের সঙ্গে আঘাত লেগে তার মাথা ফেটে গিয়েছে। তবে তার সেদিকে কোনো খেয়ালই ছিল না। এরপর খেলার এক পর্যায়ে হঠাৎ করে ফ্যাটি অজ্ঞান হয়ে যায়, আর কিছু সময় পরেই তার জ্ঞান ফিরে আসলে দেখা যায় যে সে আগের মতো এখন আর দুর্বল নেই। সে প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে সে আবারও খেলতে প্রস্তুত। ফ্যাটির এমন সাহসিকতায় সবাই মুগ্ধ হয়ে যায়। দর্শকরা তালি দিয়ে ফ্যাটিকে অ্যাপ্রিশিয়েট করে, আর এই প্রথমবার ফ্যাটি অনুভব করতে পারে যে জীবনে আসলে টাকা পয়সা নয়, বরং এই ধরনের সম্মানই জীবনের সবচাইতে বড় পাওয়া। দলের বাকি সবাই তখন বলে যে তারা কিছুতেই আজ ফ্যাটির শরীরের রক্ত বৃথা যেতে দেবে না। এবার পরের সময়টুকু ছিল তাদের জন্য যেন রূপকথার মতো। ফ্যাটি এখানে একের পর এক গোল আটকাতে থাকে, আর দর্শক সারি থেকে তার জন্য চিৎকার বাড়তে থাকে। এমনকি ভিক্টোরি টিমের ভক্তদের আসনে মানুষের সংখ্যা বাড়তে থাকে। ন্যানো এখানে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায়, কারণ এতদিন সে একাই এই টিমকে সাপোর্ট করত। তবে এখন তার সঙ্গে অনেক মানুষ যুক্ত হয়েছে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই। লি রাস্তায় জ্যামের মধ্যে বসেছিল, তাই সে এখনও স্যামের কোনো খোঁজ বের করতে পারেনি। তবে এদিকে দেখা যায় যে স্যাম দোকানে ঝাড়ি খাচ্ছে। সে আসলে একটি ছোট বাচ্চাকে দোকানের ভেতরে আইসক্রিম খেতে নিষেধ করেছিল, তাই বাচ্চাটির বাবা স্যামের উপর প্রচণ্ড রেগে যায়, আর দোকানের ম্যানেজার স্যামের পক্ষ না নিয়ে উল্টো তাকেই বকাঝকা করে। সে এখানে স্যামকে বলে যে সেই দোকানে সামান্য একজন সিকিউরিটি গার্ড, তার এত অ্যাটিটিউড আসে কোথা থেকে? সে কি এখনও নিজেকে ভিক্টোরি টিমের ক্যাপ্টেন ভাবছে? এসব শুনে মন খারাপ করে স্যাম লকার রুমে বসে থাকে, যেখানে তার পুরনো একটি ফুটবল ছিল। আর এই ফুটবলটি দেখে তার মন আরও বেশি খারাপ হয়ে যায়। সে নিজের সাথে নিজে কথা বলতে থাকে। সে আসলে তার সামনে নিজেকেই দেখতে পাচ্ছিল, যে কিনা খেলার জন্য জার্সি পরে আছে। তো জার্সি পরা স্যাম তাকে বলে, ফুটবলকে ঘিরেই তো তোমার সবকিছু, তাহলে খেলতে না গিয়ে এখানে কেন বসে আছো? স্যাম তখন তাকে বলে, কি হবে খেলতে গিয়ে? সেই তো আজে বাজে বিজ্ঞাপনের জন্য অভিনয় করতে হবে, খেলবো আর কোথায়? সে তখন স্যামকে বলে, তুমি তো এটা জানতে পেরেছ যে তোমার টিমে সবাই বদলে গিয়েছে, তারা আর আগের মতো নেই। তারা আজকে ম্যাচ জেতার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে, আর তুমি কিনা এখানে বসে আছো? এভাবেই স্যাম নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করছিল। আর ঠিক এমন সময় সেখানে চলে আসে লি স্যামকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সে স্যামের জন্য সঙ্গে করে জার্সি নিয়ে এসেছে। লি তখন স্যামের কাছে তার সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়, আর সে স্যামকে বলে যে তাকে এখনই দলে ফিরতে হবে। তার দলের সবাই তার জন্য অপেক্ষা করছে, কারণ সেই তো তাদের ক্যাপ্টেন। অন্যদিকে খেলার আর বেশি সময় ছিল না। দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ফ্যাটি একের পর এক গোল আটকানোর চেষ্টা করছিল, কিন্তু শত চেষ্টা করেও শেষ গোলটি সে আর আটকাতে পারে না। আর বিপক্ষ দলের গোল হয়ে যাওয়ায় তারা এক ধাপ এগিয়ে যায়, যার ফলে ভিক্টোরি টিমের সবাই অনেক ভেঙে পড়ে। তবে যখন সময় আর খুবই কম ছিল, ঠিক তখনই 10 নম্বর জার্সি পরে ক্যাপ্টেন স্যাম সেখানে এসে পৌঁছায়।
তার হাতে ক্যাপ্টেনের ব্যান্ড লাগিয়ে দেয়া হয়। তবে খেলা শুরু হওয়ার আগে দেখা যায় স্যাম এবার চুল টেনে নেয়। আর এখানে আমাদেরকে মুভির শুরুর সেই দৃশ্য দেখানো হয়, যেখানে বলা হয়েছে যে মানুষের চুল টেনেই নাকি তার শরীরের সর্বোচ্চ ক্ষমতা যাচাই করা যায়। এবার খেলা শুরু করার আগে স্যাম বলে যে সে এখনও তার দলের প্রত্যেকটি খেলোয়াড়কে নিয়ে গর্ব করে, সে তাদের সবাইকে অনেক ভালোবাসে, তারই তার জীবনের সবচাইতে বড় একটি অংশ। এরপর কিছুক্ষণের মধ্যেই স্যাম খুব সহজেই একটি গোল দিয়ে দেয়, যার ফলে দুই দলেরই পয়েন্ট এখন সমান সমান হয়ে যায়। এবার খেলার সময় শেষ হলে অতিরিক্ত সময়ে পেনাল্টি শট আউটে একটি গোল দেয় স্যাম, যার ফলে তার দল এবার খুব সহজেই জিতে যায়, কারণ খেলার সময় শেষ হয়ে গিয়েছিল আর ভিক্টোরি টিমের গোলও ছিল বেশি, তাই তারা এই ম্যাচটি জিতে যায়। এতে যেন তাদের খুশির কোনো সীমা থাকে না, কারণ আজকে বহুদিন পর তারা মন প্রাণ দিয়ে খেলে জিতেছে। এদিকে শাওলিও প্রচণ্ড রকমের আনন্দিত হয়ে লিকে জড়িয়ে ধরে। তবে এমন সময় লিয়ের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ এখানে তার স্ত্রী তার ছেলে জনিকে নিয়ে এসেছে। তার স্ত্রী তখন তাকে জানায় যে তার ছেলে নাকি বাবার খেলা না দেখে আমেরিকাতে যেতে চাইছে না। লি এখানে তার ছেলেকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভেবেছিল তার ছেলে হয়তো আমেরিকাতে চলে গিয়েছে। তাই সে এখানে প্রচণ্ড খুশিতে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং সে তাকে এটা বুঝিয়ে দেয় যে সে তার ছেলেকে কতটা ভালোবাসে। এই ঘটনার পর প্রায় 1 বছর সময় পার হয়ে যায়, আর বর্তমানে আমরা ভিক্টোরি দলের পরিস্থিতি দেখতে পাই। তারা এখন অনেক পপুলার একটি ফুটবল টিমে পরিণত হয়েছে। লি এখন ভিক্টোরি দলের ম্যানেজার। আর এখানে আমরা জানতে পারি যে লি এবং শাওলির বিয়ে হয়ে গিয়েছে। তারা দুজন দুজনকে ভালোবেসে বেশ সুখেই আছে। আর বয়স হয়ে যাওয়ার কারণে স্যাম এখন অবসরপ্রাপ্ত খেলোয়াড়, তাই স্যামের জায়গায় এখন ভিক্টোরি টিমের ক্যাপ্টেন হচ্ছে বিগ হেড। সে ক্যাপ্টেন হওয়ার পরও ভিক্টোরি টিম অনেকগুলো ট্রফি জিতেছে। আর ফ্যাটির পরিবার যেহেতু ধনী ছিল, তাই সে এখন তার বাবার ব্যবসার দিকেই নজর রাখছে। ফ্যাটির এখন টাকা পয়সার কোনো অভাব নেই, তাই সে এখন ভিক্টোরি দলের সবচাইতে বড় ইনভেস্টর। এদিকে পিবি যেহেতু দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, তাই বিভিন্ন ধরনের কোম্পানির কাছ থেকে সে চুল কিংবা স্কিন কেয়ার প্রোডাক্টের অ্যাম্বাসেডর হওয়ার কন্ট্রাক্ট পাচ্ছে। অন্যদিকে লিটল ড্রাগন তার উচ্চতার জন্য জাতীয় দলের অনেক বড় একটি বাস্কেটবল টিম থেকে অফার পেয়েছে। এভাবেই তারা সবাই মিলে ভিক্টোরি দলের হয়ে খেলে উন্নতি করে যাচ্ছে। আর তারা সবাই এখন নিজেদের জীবন নিয়ে অনেক সুখে আছে।